আসসালামু আলাইকুম। মিল্টন সমাদ্দারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক। সুপ্রদর্শক, এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। আজকের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি বাংলাদেশের ইতিমধ্যেই আলোচনা সমালোচনার বহু পাঠঘর ইতিমধ্যেই পাড়ি দিয়েছে। একজন আলোচক হিসাবে, একজন ন্যায়নিষ্ঠাবান প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হচ্ছে, যদি সত্যি কোনো মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, সেটার সত্য ঘটনা তুলে ধরা, কিংবা তাদের যে বিষয়টি আপনি জানেন সেটা জনগণের কাছে তুলে ধরা। আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদ্দার নামে যে ব্যক্তি, সেই ব্যক্তির খুব বেশি অ্যাক্টিভিটিস বিগত দিনে ফলো করার সুযোগ পাইনি, কিন্তু যখন তিনি আলোচনায় এসেছেন, এক নাগারে যখন বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে, তখন একটু গবেষণা শুরু করলাম যে আসলে এই লোকটার উপরে হঠাৎ করে এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত ছাড়াই অনেক তথ্য লুকিয়ে রেখে তারপরে তাকে কেন হঠাৎ করে বিপদে ফেলা হচ্ছে, এটা আমি তদন্ত করতে গিয়ে আমার অ্যানালাইসিস থেকে কয়েকটা গবেষণা বের করেছি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যে কারণে বলেছি যে মিল্টন সমাদ্দারকে ছেড়ে দিন, ডিবির হারুন সাহেবকে গ্রেপ্তার করুন, এটার পিছনে একটা অন্যতম কারণ আছে। যে মিল্টনকে ছেড়ে দিবেন আর ডিবির হারুনকে গ্রেপ্তার করার কথার পিছনে উদ্দেশ্যটা কি? বিশাল একটা উদ্দেশ্য আছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে কি, যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে সেটার উপরে একটা মিডিয়া ট্রায়াল হয়, যেখানে আপনাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের আজগুবি হোক, যেভাবে হোক, লেখে টেখে আপনার কাছে এমনভাবে উপস্থাপিত করবে যে আপনি অবিশ্বাস করার কোনো রাস্তাই আর আপনার থাকবে না। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সামথিং গোয়িং অন। যখন সেটা করে জনগণের কাছ থেকে এক ধরনের সিম্পিতি আদায় করবে, ওই ব্যক্তির উপরে জনগণ আকর্ষিত থাকবে না, তার উপরে ক্ষিপ্ত হবে, আর সিম্পিতিটা হবে যারা অ্যারেস্ট করবে তাদের ব্যাপারে সিম্পিতি ক্রিয়েট হবে, তখনই তাদেরকে এই ধরনের বিপদের সম্মুখীন করানো হয়, অ্যারেস্ট করা হয়। যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমাদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো, একাধারে নন স্টপ, তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। এবং দেখেন, যে এই পত্রিকার লেখালেখি শেষ হয়ে গেল, সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসলো, এবং ডিবির হারুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলো দেওয়া উপস্থাপন করেছে। মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র্যাবের ক্রস ফায়ারের মতো অবস্থা, যে মিথ্যা বানোয়ার কোনো একটি ক্রস ফায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি, এই যে নাটকগুলো সাজাতো, সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে। বিশাল একটি চক্র এই মিল্টন সমাদ্দারের এই কার্যক্রমের উপরে ক্ষিপ্ত হয়ে স্বার্থের কারণে আজকে তাকে বিপদের মধ্যে ফেলেছে। এখন তাহলে কি? আমি মিল্টন সমাদ্দারের একজন অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনেছি, লয়ারের কাছে কিছু এভিডেন্স বক্তব্য দেখেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব, প্লাস আপনি চাইলে সেখানে দিতে পারেন। মিল্টন সমাদ্দার ব্যক্তিগতভাবে কোনো অন্যায় যদি করে, যে কোনো ছোটখাটো অন্যায় করলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ হলে রাষ্ট্রের নিয়মে তার শাস্তি হওয়া উচিত। আমি আবারও বলছি, মানুষ মাত্রই যে কোনো ভুল হলে হয় সংশোধন করবেন, না হয় তার শাস্তি দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সত্যিকার যদি লোকটি অপরাধী না হয়, কোন চক্রান্তকারী যদি চক্রান্ত করে তাকে বিপদে ফেলায়, সেটা নিয়েও আপনাদেরকে কথা বলার অধিকার রয়েছে। আমাদের বুঝতে হবে যে কোন পত্রিকা কোন ধাঁচে লেখালেখি শুরু করে, আর কোন পত্রিকার লেখালেখির উপর ভিত্তি করে ডিবির হারুন এবং আওয়ামী লীগের লোকেরা কার্যক্রম শুরু করে। এটা যদি আপনি না বোঝেন, গা ভাসিয়ে দেন, দেখবেন আপনার মতো লোকের বিরুদ্ধেও একটা কিছু বলবে আর জনগণ তালি দেওয়া শুরু করবে। এটা কিন্তু ঠিক নয়। দেখেন, মিল্টন সমাদ্দার যে কাজটি করছে সেটা অবশ্যই একটি প্রশংসিত কাজ। তিনি একটি বৃদ্ধাশ্রম খুলেছে, দুস্থ ছেলেদের শিক্ষার্থীদেরকে সেখানে আনছে, আধা পাগল কিছু মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে তারপরে সেবা যত্ন করছে। কোনো মানুষই কোনো সেবা যত্ন যাই করুক না কেন, তার তো সেখানে ক্ষুদ্র কোনো স্বার্থ থাকতেই পারে। একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, সেই প্রতিষ্ঠানের কেউ প্রিন্সিপাল হয়, কেউ চেয়ারম্যান হয়, কেউ এমডি হয়। আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম আর করেই বলবো যে আপনি চালান, আমি তো সেখানে ইন্টারেস্ট থাকবেই। মিল্টন সমাদ্দার অবশ্যই তার ব্যক্তিগত পর্যায় থেকে তার যে কোনো বিষয় তিনি অতিরিক্ত অথবা তার নিজস্ব কোনো স্বার্থ সেটা ক্ষুদ্র থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু লোকটা যে ভালো কাজগুলো শুরু করেছে, এই কাজটি তার চলমান থেকেছে, যেটা সমাজের আপনি আমি আমরা অনেকেই করতে পারি না। দেখেন মূল কাহিনীটা কোথায়, ডিবির হারুনরা কোত্থেকে টাকা খেয়েছে সেটা দেখেন, কার জন্য এই নাটক সাজিয়েছে সেটা দেখেন, কি কারণে মিল্টন সমাদ্দারকে আজকের বিপদের সম্মুখীন করেছে সেটা দেখেন। এক নম্বর কাহিনী, ঈদের আগে 10/4/2024 ঘটনা শুরু হয়েছে একটা রাস্তা নিয়ে। মিল্টন সমাদ্দার সাম্প্রতিক সময়ে 6 তলা একটি ভবন করেছেন, যেইটায় এক তলায় 50-60 জন মানুষ থাকার মতো পরিস্থিতি তিনি তৈরি করেছেন। যেই ভবনটা তিনি করেছেন এজন্য যে তার পক্ষে ঘর ভাড়া দিয়ে
বিল্ডিং এর ভাড়া দিয়ে ঢাকা শহরের মতো জায়গায় বৃদ্ধাশ্রম পরিচালনা করা খুব কঠিন হয়ে যেত, যে কারণে তার আইনজীবী কিছু মানুষের পরামর্শে স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত করতে চেয়েছে, এবং সেটা কিন্তু এই সরকারের সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এরপরে এই যে তার প্রজেক্ট চালাচ্ছে, এই প্রজেক্টের জন্য সে অবশ্যই সেই কাজগুলো সব নিজে সাজিয়ে সরকারের মানে গোপনে তো কোনো কিছু নয়, এই দেশে তো বিএনপি সরকারে না, 17 বছর পর্যন্ত এই মিল্টন সমাদ্দারের উৎপত্তি কতদিন হয়েছে? তাহলে সবই কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে। এই ভদ্রলোক সকল প্রকার সরকারি নিয়ম কানুন মেনে সেই মানে তার এই সংস্থাটি চালু করেছে। পাশাপাশি তিনি স্থায়ী প্রজেক্ট হিসেবে 10/4/2000 মানে যে বিল্ডিংটা করেছে সেই বিল্ডিং এর সামনে একটা ঘটনা ঘটেছে ঈদের আগে 10/4/2024, সেটা হয়েছে একটি রাস্তা নিয়ে। রাস্তার জন্য মিল্টন সমাদ্দার 6 ফিট জায়গা ফাঁকা রেখেছে। মিল্টন সমাদ্দারের ভাষ্য অনুযায়ী তিনি 5টা প্লট ক্রয় করেছে। এই 5টা প্লটের যে জায়গা যেখান থেকে ক্রয় করেছে সেই জায়গার মাপ অনুযায়ী ওখানের পাশের রাস্তাটি থাকবে 6 ফিট। যেই লম্বা রাস্তাটির ভিতর থেকে আরো মানুষ যাতায়াত করবে, অন্য আরো কিছু প্লট থাকবে যেগুলোতে মানুষ যাবে। কিন্তু তার পাশেই একজন ব্যক্তি, তার নাম শামসুদ্দিন চৌধুরী, তার একটা প্লট ছিল। তার দাবি হচ্ছে এখানে 6 ফুট নয়, এখানে 12 ফুট রাস্তা রাখতে হবে। এখন যে লোক এই দাবি করতেছেন তিনি শামসুদ্দিন চৌধুরী অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার বিশাল পাওয়ার আছে, তার বিশাল গ্যাংস্টার আছে, তার বিশাল গোপন সম্পর্ক আছে। এই ডিবির হারুনরাই তার সাথে সম্পর্ক রেখেছে টাকা পয়সা লোপাট করার জন্য, তার এই সকল জায়গা থেকে কিছু না কিছু মেরে দেওয়ার জন্য এইসব শুরু করেছে নাটক। এখন সেই শামসুদ্দিন চৌধুরী বলছেন 12 ফিট আর মিল্টন বলছেন আপনার 6 ফিট। এখন এটাকে কিন্তু সমাধান করার রাস্তা আছে। আইন অনুযায়ী, বিচার অনুযায়ী, কাগজপত্র দেখে, জমি জমা দেখে 6 ফুট হলে 6 ফিট, 12 ফিট হলে 12 ফিট। স্বভাবতই 12 ফিটওয়ালা তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছে। কার বিরুদ্ধে? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। স্বভাবতই মিল্টন সমাদ্দারকে আরেকটা মামলা দিতে বাধ্য হয়েছে, এবং মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে সেই মামলার জামিন তারা কি করেছে, মানে 16 তারিখে মামলা দিয়েছে। দেখেন 16/4/2025, প্রত্যেকটা জিনিসের একটু খেয়াল করবেন। 10/4 ঘটনা শুরু হয়েছে, মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে রাস্তা নিয়ে। 16 তারিখে মামলা দায়ের হয়ে গিয়েছে। 18 তারিখে মিল্টন সমাদ্দার সেই মামলা থেকে জামিন নিয়েছে। সেই মামলা থেকে মিল্টন সমাদ্দার 18 তারিখে জামিন নিয়েছে। 25/4/2024 তারিখে বিতর্কিত রিপোর্ট কালবেলা শুরু করেছে, আর সমগ্র মিডিয়াগুলো শুরু করেছে। আমি কালবেলা নিয়ে শুরুতেই সন্দেহ ছিলাম অনেক আগ থেকে, এখনো আপনারা ধরা খান নাই বিদায় ভবিষ্যতে আমার এই কথা বলবেন। কালবেলা কিছু জামাত, কিছু হেফাজত, কিছু চরমনাই, কিছু ইসলামিক নিউজ দিত শুধুমাত্র তাদের ভিউ বাড়িয়ে আপনাকে সদস্যমুক্ত করার জন্য। এই কালবেলার মধ্যে আপনি যখন সংযুক্ত হয়ে যাবেন, হঠাৎ করেই দেখবেন আপনার ঘেড়ি মোচড় দেওয়ার মতো কোনো কাজ যদি লাগে সেটা তারাই করবে। এই বাংলাদেশের মিডিয়াগুলো, একটা মিডিয়াও আপনাদের নাই। আমি এটা মিল্টন সমাদ্দারের ইস্যুতে বলছি না, প্রসঙ্গ ছাড়াও আমি এটা বলে যাচ্ছি। এজন্যই বলছি যে ভবিষ্যতে আপনাকে এটার জন্য তৈরি হতে হবে। এই পত্রিকাগুলোর কেউ আপনাদের না, কেউ না। এগুলো সব ধান্দাবাজ, শুধুমাত্র সাম্প্রতিক সময়ে আপনাদের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য, আপনাদের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য কিছু কিছু নিউজ দিয়ে আপনার সাথে থাকছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে ভিন্ন কিছু আপনার বিরুদ্ধে করে ফেলবে, লিখে ফেলবে, তখন আপনি বলার কিছু থাকবে না। তখন আপনি তো ওই কালবেলার সমর্থক হয়ে বসে আছেন, কিন্তু তথ্য উপাত্ত আপনার পক্ষে না আসলে তখন আর কিছুই থাকবে না। আপনার লোকেরাই এই পত্রিকা থেকে ভিন্ন নিউজ পেয়ে বিভ্রান্ত হবে। সেই কাজটি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো করছে ভাই, আমি এটা স্মরণ করিয়ে দিলাম। তো যাই হোক, 25 তারিখে বিতর্কিত রিপোর্ট তৈরি হয়েছে সেখানে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এই জায়গায় যখনই রিপোর্টটি তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে একটা সাধারণ আপনার ফর এক্সাম্পল মানে বৃদ্ধাশ্রম হতে পারে, যেখানে কোনো বড় খুনাখুনি হয় নাই, হত্যা হয় নাই, বড় ধরনের কোনো অকারেন্স ঘটে নাই, সেটা নিয়ে সমগ্র বাংলাদেশের পত্রিকাগুলো রিপোর্ট কেন করলো? রিপোর্ট করেছে গ্রাউন্ড তৈরির জন্য। ডিবির হারুন যে ওখানে গিয়ে মাস্তানি করবে, চাঁদা দাবি করবে, কিংবা জেলের মধ্যে নেবে, রিমান্ডে নেবে, কিংবা ওই যে শামসুদ্দিন চৌধুরীর পক্ষে থাকবে, সেই জিনিসটা করার জন্যই এই মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। কয়েকদিন পরে এই জায়গায় যারা আছেন লাইভে এইমাত্র সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি বাংলাদেশের ইতিমধ্যেই আলোচনা সমালোচনার বহু পাঠ গড় ইতিমধ্যেই পাড়ি দিয়েছে। একজন আলোচক হিসাবে, একজন ন্যায়নিষ্ঠাবান প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হচ্ছে, যদি সত্যি কোনো মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, সেটার সত্য ঘটনা তুলে ধরা, কিংবা তাদের যে বিষয়টি আপনি জানেন সেটা জনগণের কাছে তুলে ধরা। আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদ্দার নামে যে ব্যক্তি, সেই ব্যক্তির খুব বেশি অ্যাক্টিভিটিস বিগত দিনে ফলো করার সুযোগ পাইনি, কিন্তু যখন তিনি আলোচনায় এসেছেন, এক নাগারে যখন বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে, তখন একটু গবেষণা শুরু করলাম যে আসলে এই লোকটার উপরে হঠাৎ করে এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত
ছাড়াই অনেক তথ্য মানে লুকিয়ে রেখে তারপরে তাকে কেন হঠাৎ করে বিপদে ফেলা হচ্ছে, এটা আমি তদন্ত করতে গিয়ে আমার অ্যানালাইসিস থেকে কয়েকটা গবেষণা বের করেছি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যে কারণে বলেছি যে মিল্টন সমদ্দারকে ছেড়ে দিয়ে মানে মিল্টন সমদ্দারকে ছেড়ে দিন, ডিবির হারুন সাহেবকে গ্রেপ্তার করুন, এটার পিছনে একটা অন্যতম কারণ আছে যে মিল্টনকে ছেড়ে দিবেন আর ডিবির হারুনকে গ্রেপ্তার করার কথার পিছনে উদ্দেশ্যটা কি, বিশাল একটা উদ্দেশ্য আছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে কি যে যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে সেটার উপরে একটা মিডিয়া ট্রায়াল হয়, যেখানে আপনাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের মানে আজগুবি হোক যেভাবে হোক লেখে টেকে আপনার কাছে এমন ভাবে উপস্থাপিত করবে যে আপনি অবিশ্বাস করার কোনো রাস্তাই আর আপনার থাকবে না, আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সামথিং গোয়িং অন। যখন সেটা করে জনগণের কাছ থেকে এক ধরনের সিম্পিতি আদায় করবে, মানে ওই ব্যক্তির উপরে জনগণ মানে আকর্ষিত থাকবে না, তার উপরে ক্ষিপ্ত হবে, আর সিম্পিতিটা হবে যারা অ্যারেস্ট করবে তাদের ব্যাপারে সিম্পিতি ক্রিয়েট হবে, তখনই তাদেরকে এই ধরনের বিপদের সম্মুখীন করানো হয়, অ্যারেস্ট করা হয়। যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো, একাধারে মানে নন স্টপ, তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। এবং দেখেন যে এই পত্রিকার লেখালেখি শেষ হয়ে গেল, সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসলো, এবং ডিবির হারুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলো দেওয়া উপস্থাপন করেছে, মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র্যাবের ক্রস ফায়ারের মতো অবস্থা, যে মিথ্যা বানোয়ার কোনো একটি ক্রস ফায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি, এই যে নাটকগুলো সাজাতো সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে। বিশাল একটি চক্র এই মিল্টন সমদ্দারের এই কার্যক্রমের উপরে ক্ষিপ্ত হয়ে স্বার্থের কারণে আজকে তাকে বিপদের মধ্যে ফেলেছে। এখন তাহলে কি, আমি মিল্টন সমদ্দারের একজন অ্যাডভোকেটের। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভীত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।